হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা আইএলসের বেসিক্স নিয়ে কথা বলবো। সো শুরুতেই শুরু করা যাক আইএলসের ফুল ফর্ম নিয়ে। সো আইএলস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমার মনে হয় এট দিস পয়েন্ট এটা সবাই জানে। এটা একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। সো হোয়াট ইজ অ্যান ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট? সো প্রফিসিয়েন্সি টেস্ট মানে হচ্ছে এটা একটা ইংলিশের দক্ষতা যাচাইকরণ পরীক্ষা। তার মানে হচ্ছে আপনার ইংলিশের কমান্ড কতটা স্ট্রং এটা যাচাইকরণ পরীক্ষা হচ্ছে আইএলস। এটা ডিজাইন করা হয়েছে নন নেটিভ স্পিকার্সদের জন্য। যাদের ইংলিশটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, যাদের ইংলিশটা হচ্ছে সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশে বসবাসরত মানুষ, তাদের জন্য এই টেস্টটা ডিজাইন করা। এই টেস্টটা হচ্ছে 1980s এর দিকে কেমব্রিজ ইউনিভার্সিটি ডিজাইন করে এবং 1989 এর দিকে এটাকে আইএলস নামে স্বীকৃতি দেওয়া হয়। এটা জয়েন্টলি অ্যাডমিনিস্টার করা হয় আইডিপি, ব্রিটিশ কাউন্সিল এবং কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ দ্বারা। এবং আপনি এই টেস্টটা আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিল যে কোনো একটা থেকে দিতে পারবেন। সো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল কোনটা থেকে টেস্টটা দিলে আমার জন্য ভালো হবে। অনেকে এটা মনে করেন যে আমি যদি আইডিপি থেকে টেস্টটা দিই তাহলে হয়তো এটা আমার জন্য ইজিয়ার হবে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিল যে কোনো জায়গা থেকেই আইএলটিএসটা দেন না কেন, আপনার কোয়েশ্চেন 100% সেম থাকবে, সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন থাকবে এবং দুটো থেকেই আপনার ব্যান্ড স্কোর যেটা আসার কথা সেটাই আসবে। এমন হবে না যে আপনি আইডিপি থেকে দিলে একটু ব্যান্ড স্কোর বেশি পাবেন এবং ব্রিটিশ কাউন্সিল থেকে দিলে ব্যান্ড স্কোর কম পাবেন। এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, সো এখন কথা বলা যাক টাইপস অফ আইএলস নিয়ে, মানে কত ধরনের আইএলস আছে। ফার্স্ট ওয়ান ইজ একাডেমিক। এটা হচ্ছে তাদের জন্য ডিজাইন করা যারা হচ্ছে এডুকেশন পারপাসের জন্য বাইরে যেতে চান। তার মানে হচ্ছে পড়ালেখার জন্য যারা বাইরে যেতে চান তাদের জন্য একাডেমিক আইএলটিএসটা ডিজাইন করা। এবং জেনারেল ট্রেনিংটা হচ্ছে যারা এমপ্লয়মেন্টের জন্য অথবা জব পারপাসের জন্য বাইরে যেতে চান, কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে যেতে চান তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিংটা ডিজাইন করা। এবং এই দুটো টেস্টে আপনি ইউকে ভিসা পারপাসের জন্য নিতে পারবেন। তার মানে কি আপনি ইউকে ভিএ আইএলটিএস বলে একটা আইএলটিএস আছে যেটা হচ্ছে একাডেমিকও হয়, জেনারেল ট্রেনিংও হয়। এটার চার্জটা একটু বেশি থাকে। এটা যদি আপনি ইউকের জন্য স্পেশালি যদি আপনার ইউকের ভিসা পারপাসের জন্য অথবা ইউকে ইমিগ্রেশনের জন্য যদি আপনি যেতে চান তাহলে আপনি ইউকে ভিএ আইএলটিএসটা দিতে পারবেন ফর বোথ একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং। কিন্তু তার মানে এটা না যদি আপনি ইউকে ভিএ আইএলটিএসটা দেন তাহলে আপনি ইউকে ব্যতীত অন্য কোনো দেশে যেতে পারবেন না। এই ধারণাটা ঠিক না। আপনি ইউকে ভিএ আইএলটিএস দিলে ইউকে সহ বিশ্বের যেকোনো দেশে যেতে পারবেন। আরেক ধরনের আইএলটিএস আছে যেটার নাম হচ্ছে আইএলটিএস ফর লাইফ স্কিলস। সো এটাতে হচ্ছে আপনার ইংলিশের লেভেল A1, A2, B1 এই ৩ টা ক্যাটেগরিতে মেজার করা যায়। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে A1, A2, B1 এগুলা কি? ওয়েল, এগুলা হচ্ছে CEFR লেভেল বলা হয় এগুলাকে। CEFR এর ফুল ফর্ম হচ্ছে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্সেস ফর ল্যাঙ্গুয়েজেস। এগুলো হচ্ছে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের দক্ষতা যাচাইকরণের কিছু অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়া। আ তার মানে হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান এইসব ল্যাঙ্গুয়েজের দক্ষতা আপনার যাচাই করা হয় এই CEFR দিয়ে। এখানে A1, A2 হচ্ছে বেসিক এবং C1, C2 হচ্ছে অ্যাডভান্সড। তো আইএলটিএস এর মাধ্যমে আইএলটিএস একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মাধ্যমে আপনি ইংলিশের সবকটি আপনার ধাপ, মানে আপনার ইংলিশের দক্ষতার সবকটি ধাপেরই আপনার যাচাইকরণ হতে পারে। কিন্তু আপনি যদি লাইফ স্কিলটা দেন তাহলে শুধু আপনার A1, A2, B1 এই ৩ টা ক্যাটেগরিতেই আপনার যাচাইকরণ হতে পারে। আপনার ইংলিশের স্কিল যদি এর থেকে ভালো হয়, B1 এর থেকে বেশি হয়, তাহলে এই টেস্টটা দিয়ে সেটা মেজার করা যাবে না। ওয়েল, এখন কথা বলা যাক যে আপনি কিভাবে আইএলটিএসটা দিতে পারবেন। ওয়েল, আপনি কম্পিউটার ডেলিভার্ড টেস্টও দিতে পারবেন, আপনি চাইলে পেপার বেসডও দিতে পারবেন। তো চলুন কথা বলা যাক তাদের মধ্যে ডিফারেন্সেস নিয়ে। দুটো টেস্টই 100% সেম। এখানে কম্পিউটার ডেলিভারির যেটা ডিফারেন্স সেটা হচ্ছে সেম টেস্টটাই আপনার কম্পিউটারে টাইপ করতে হবে rather than answering on a script। তার মানে হচ্ছে আপনি হচ্ছে সম্পূর্ণ টেস্টটা হচ্ছে আপনার টাইপ করতে হবে কম্পিউটারে, যেখানে পেপার বেসডে হচ্ছে আপনার পেন্সিল অ্যান্ড পেপার ইউজ করতে হবে। আপনার এখানে লিসেনিং এ হচ্ছে একটু ডিফারেন্স আছে কম্পিউটার ডেলিভারিতে, যেখানে হচ্ছে আপনার 30 মিনিটস টাইম পাবেন আপনি লিসেনিংটা অ্যান্সার করার জন্য, তারপরে এক্সট্রা 2 মিনিটস পাবেন আনসারগুলো চেক করার জন্য। আপনি হচ্ছে যখনই অডিওটা প্লে হবে তখনই আপনার অ্যান্সার করতে হবে এবং এটার জন্য আপনি ট্রান্সফার করার জন্য এক্সট্রা কোনো টাইম পাবেন না। কিন্তু পেপার বেসড ক্ষেত্রে আপনি 30 মিনিটসের অডিওটা প্লে হওয়া শেষ হলে আরো 10 মিনিটস এক্সট্রা পাবেন আপনার অ্যান্সারগুলো অ্যান্সার স্ক্রিপ্টে ট্রান্সফার করার জন্য।
এবং কম্পিউটার ডেলিভার্ড এর আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে ওয়ান স্কিল রিটেক করা যায়। তার মানে হচ্ছে আপনি ধরেন লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিং এর যেকোনো একটিতে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা আসলো না, তাহলে আপনি সেই একটা মডিউলই আবার দিতে পারবেন। কিন্তু পেপার বেসড এ এটা সম্ভব না। পেপার বেসড এ এটা অ্যালাউড না। এখন কথা বলা যাক কি বই আপনার পড়া লাগতে পারে? ওয়েল, আমরা সাজেস্ট করি আপনি হচ্ছে কেমব্রিজের 10 থেকে 20 এই 11টা বই আমরা সাজেস্ট করি যে আপনি কিনুন, কিনে প্র্যাকটিস করুন। আপনার যদি আরো বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয়, আপনি তার নিচের বইগুলা কিনতে পারেন। 7, 8, 9 ওই বইগুলোও কিনতে পারেন। এর বাইরে কোনো ম্যাটেরিয়াল ইউজ করার প্রয়োজন পড়ে না। সাধারণত কেমব্রিজ দিয়েই কাজ চলে যায়। এখন কথা বলা যাক IELTS এর মডিউলগুলোর টাইমিং নিয়ে। লিসেনিং টেস্টটা 40 মিনিটের হয়ে থাকে, যেখানে 30 মিনিট আপনি পাবেন আপনার কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার করার জন্য। তার মানে হচ্ছে যখন লিসেনিং এর অডিওটা প্লে হবে, সেই অডিওটা শোনার সাথে সাথে আপনার কোয়েশ্চেন পেপারের মধ্যে আনসার করতে হবে। তারপর আপনি এক্সট্রা 10 মিনিটস পাবেন, অর্থাৎ 40 মিনিট পাবেন টোটাল। সেই এক্সট্রা 10 মিনিটে আপনি সেই অ্যান্সারগুলাকে অ্যান্সার স্ক্রিপ্টে ট্রান্সফার করতে হবে। রিডিং এর ক্ষেত্রে আপনি টোটাল 60 মিনিটস পাবেন এবং 60 মিনিটসে আপনার 40টা কোয়েশ্চেন্স আনসার করতে হবে। এক্ষেত্রে কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না আপনার অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার ট্রান্সফার করার জন্য। তার মানে হচ্ছে আপনি কোয়েশ্চেনগুলা ডিরেক্টলি অ্যান্সার স্ক্রিপ্টেই লিখবেন, কোয়েশ্চেনের অ্যান্সারগুলা। তারপরে চলুন কথা বলা যাক রাইটিং নিয়ে। রাইটিং এ টোটাল আপনি 60 মিনিটস অথবা 1 ঘন্টা টাইম পাবেন, যেখানে আপনার 2 টা টাস্ক দেওয়া হবে। টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 এ একটা আপনাকে রিপোর্ট লিখতে হবে এবং টাস্ক 2 তে একটি এসে লিখতে হবে। এই টোটাল আপনাকে হচ্ছে 60 মিনিটস দেওয়া হবে এই 2 টা টাস্ক লিখার জন্য। এখানে সাজেস্ট করা হয়ে থাকে যে টাস্ক 1 এর জন্য আপনি 20 মিনিটস নেন এবং টাস্ক 2 এর জন্য আপনি 40 মিনিটস নেন। কিন্তু আপনি চাইলে একটু কম বেশি করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। তারপরে কথা বলা যাক স্পিকিং নিয়ে। স্পিকিংটা সাধারণত লিসেনিং, রিডিং, রাইটিং এগুলো যে দিনে হয়ে থাকে তার চেয়ে একটা সেপারেট দিনে হয়ে থাকে। স্পিকিং টেস্টটা সাধারণত 13 থেকে 15 মিনিট লাস্ট করে। এটা এক্সামিনের উপর ডিপেন্ড করে একটু বেশি অথবা কমও হতে পারে। এখন চলুন আমরা মডিউলগুলোর একটা ব্রেকডাউন দেখে আসি। ফার্স্ট অফ অল, লিসেনিং এ হচ্ছে 4টা সেকশন থাকে। প্রত্যেকটা সেকশনে আবার 2টা করে পার্ট থাকে। যেমন সেকশন 1 এ পার্ট 1, পার্ট 2, সেকশন 2 তে পার্ট 1, পার্ট 2, সেকশন 3 তে পার্ট 1, পার্ট 2, কিন্তু সেকশন 4 এ একটাই পার্ট থাকে। এখানে প্রত্যেকটা পার্টে হচ্ছে আপনার ৫টা করে কোয়েশ্চেন থাকে। সো ফার্স্ট ৩টা সেকশনে হচ্ছে আপনার 30 টা কোয়েশ্চেন থাকে এবং আ সেকশন 4 এ হচ্ছে 10টা কোয়েশ্চেন থাকে। টোটাল 40 কোয়েশ্চেনস থাকে। এখানে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনস থাকতে পারে, যেমন ম্যাপ লেবেলিং থাকতে পারে, টেবল কমপ্লিশন থাকতে পারে, ফর্ম কমপ্লিশন থাকতে পারে। রিডিং এর ক্ষেত্রে ৩ টা প্যাসেজ থাকে। প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। ৩ টা প্যাসেজে ৪০ টা কোয়েশ্চেন থাকে। ১ম প্যাসেজে ১৩ টা কোয়েশ্চেন থাকে, ২য় প্যাসেজে ১৩ টা কোয়েশ্চেন থাকে এবং ৩য় প্যাসেজে ১৪ টা কোয়েশ্চেন থাকে। টোটাল ৪০ টা কোয়েশ্চেন থাকে। এখানেও ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ হতে পারে, যেমন ট্রু, ফলস, নট গিভেন, তারপরে হচ্ছে ম্যাচিং হেডিং, তারপরে হচ্ছে এগেইন টেবল কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, প্যারাগ্রাফ কমপ্লিশন এই টাইপের কোয়েশ্চেনস থাকতে পারে রিডিং এর ক্ষেত্রে। রিডিং এর ক্ষেত্রে আপনি 60 মিনিটস টাইম পাবেন এই 40 টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য। রাইটিং এর ক্ষেত্রে আমরা যেমনটা একটু আগে বলেছিলাম ২ টা টাস্ক থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 এ আপনার একটা রিপোর্ট লিখতে হয়, যেটা কিনা 150 ওয়ার্ডস এর বেশি লিখতে হয়। 150 ওয়ার্ডস এর কম লেখা যাবে না। বাট 150 ওয়ার্ডস আপনি এক্সিড করতে পারবেন। এখানে একাডেমিক এর ক্ষেত্রে একটা রিপোর্ট লিখতে হয়। কিন্তু জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে টাস্ক 1 এ আপনার একটা লেটার লিখতে হয়। এবং টাস্ক 2 তে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটোর ক্ষেত্রেই একটা এসে লিখতে হয় 250 ওয়ার্ডস এর বেশি। তার মানে হচ্ছে আপনি 250 ওয়ার্ডস এর বেশি লিখতে পারবেন, তার কম লিখতে পারবেন না। এক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি তারা যেন অ্যারাউন্ড 300 টু 350 ওয়ার্ডস লিখে। অ্যান্ড টাস্ক 1 এর জন্য আমরা সাজেস্ট করি 170 টু 200 ওয়ার্ডস লিখতে। ওয়েল, এখন কথা বলা যাক স্পিকিং নিয়ে। স্পিকিং এর ৩ টা পার্ট থাকে। পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1 টা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট এবং কিছু জেনারেল টপিক নিয়ে কোয়েশ্চেনস করা হয়ে থাকে। এখানে শুরুতে আপনাকে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস এগুলা এবং একটা জেনারেল টপিকে কোয়েশ্চেন করতে পারে। যেমন ফ্যামিলি, ফুড, জুয়েলারি, ঠিক আছে? এই টাইপের কোনো একটা জেনারেল টপিক নিয়ে কোয়েশ্চেন করা হতে পারে। পার্ট 2 হচ্ছে কিউ কার্ড। এখানে একটা কিউ কার্ড থাকবে, অর্থাৎ হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে, যেখানে আপনাকে ২ মিনিট অথবা তার উপরে আপনার কথা বলা লাগবে। অনেকে ১ থেকে ১.৫ মিনিটও কথা বলেন, which is fine যদি আপনার ফ্লুয়েন্সি খুবই ভালো হয়ে থাকে। তাহলে ১ থেকে ১.৫ মিনিট কথা বললেই আপনাকে এক্সামিনার থামিয়ে দিবে। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। কিন্তু অনেকে এটা করেন, তারা হচ্ছে যে ১ মিনিটও কথা বলতে পারেন না অথবা ৩০ সেকেন্ড বলেই থেমে যান। এটা করা যাবে না। ইউজুয়ালি এখানে সাজেস্টেড হচ্ছে আপনি এট লিস্ট 2 মিনিটস কথা বলেন। ঠিক আছে? দেন হচ্ছে পার্ট 3।
পার্ট 3 তে পার্ট 2 এর উপর বেস করে কিছু কোয়েশ্চেন আস্ক করা হয় যেগুলো কিনা একটু অ্যাডভান্সড কোয়েশ্চেনস থাকে। যেখানে আপনার হচ্ছে আর্গুমেন্টেটিভ কিছু কোয়েশ্চেনস থাকে। যেমন পার্ট 2 তে যদি আপনার টপিকটা হয়ে থাকে যে আপনি একটা বন্ধুর বাসায় গিয়েছেন, সেখানে আপনি কি করেছেন? ধরুন এটা যদি আপনার পার্ট 2 এর কোয়েশ্চেন হয়ে থাকে, তাহলে পার্ট 3 তে আপনার কোয়েশ্চেন হতে পারে যে কি অকেশনে মানুষ বন্ধুদের বাসায় যায়? আপনাদের সমাজে এটা একটা অ্যাকসেপ্টেড ট্রেন্ড কিনা? আম আপনি বন্ধুর বাসায় যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া এটা আপনাদের কালচারের মধ্যে পড়ে কিনা? এই টাইপের কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন আস্ক করা হবে পার্ট 2 এর উপর বেস করে। অথবা এখানে এখানে একটা খুবই কমন ট্রেন্ড হচ্ছে ইন ইওর কান্ট্রি। তার মানে হচ্ছে আপনার দেশে কোন জিনিসটা প্রচলিত আছে বা পার্ট 2 এ আপনি যে বিষয়ে কথা বলেছেন, সেটার এফেক্ট বা ইমপ্যাক্টটা আপনার দেশে কতটুকু সেটা নিয়ে কথা বলা হয়ে থাকে। তার পরবর্তীতে আমাদের যে স্পিকিং এর ভিডিওগুলো হবে সেগুলোতে আপনারা এটার একটা বিস্তৃত ধারণা পাবেন। আমি জাস্ট একটা ছোটখাটো আপনাদের আইডিয়া দিয়ে রাখলাম। তো চলুন এখন কথা বলা যাক স্কোরিং নিয়ে। ওয়েল আপনারা সবাই হয়তো জানেন IELTS এর ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 9 এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 1। এখানে ব্যান্ড 0 বলতে কিছু নাই। ব্যান্ড 0 মানে হচ্ছে আপনি টেস্টটা দেনই নেই। আপনি এক্সামটা দেনই নেই। এখানে ব্যান্ড 9 হচ্ছে এক্সপার্ট ইউজার, ব্যান্ড 8 হচ্ছে ভেরি গুড ইউজার, ব্যান্ড 7 হচ্ছে গুড ইউজার, ব্যান্ড 6 হচ্ছে কম্পিটেন্ট ইউজার এবং এইভাবে করে নিচে নামতে থাকবে। যেমন দেখেন ব্যান্ড 9 এর ব্যান্ড ডেসক্রিপ্টরটা কি? The test taker has a high operational command of the language. The English usage is appropriate, accurate, and fluent. He or she shows a complete understanding of the context. তার মানে কি? যে স্পিকার যিনি আছেন তিনি কনটেক্সট বেসড সম্পূর্ণ সঠিকভাবে অ্যাকুরেটলি কথা বলতে পারেন। সিমিলারলি একটু করে ব্যান্ড স্কোরের ক্রাইটেরিয়াগুলা যতটা কমতে থাকে, আপনার তাদের কমান্ডটা একটু কমতে থাকে। যেমন দেখেন ব্যান্ড 8 টা কি? ব্যান্ড 8 এর হচ্ছে দ্য টেস্ট টেকার হ্যাজ কমপ্লিট অপারেশন কমান্ড The test taker has complete operational command of the language with only occasional inaccuracies. যেখানে হচ্ছে inaccuracies গুলা occasional হয়। যেখানে ব্যান্ড 9 হচ্ছে খুবই রেয়ারলি inaccuracies হয় আর ব্যান্ড 8 এর ক্ষেত্রে occasionally হয়। ঠিক আছে? আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন নিশ্চয়ই? He or she can handle complex or detailed argumentation well. তিনিও হচ্ছে ডিটেইলড এবং কমপ্লেক্স আর্গুমেন্টেশন হ্যান্ডেল করতে পারেন। এভাবে করে ব্যান্ড স্কোরগুলার ডেসক্রিপশন কমতে থাকে। তার মানে হচ্ছে আপনি যত নিচে যাবেন তাদের ক্রাইটেরিয়া গুলা বা তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট গুলা কমতে থাকে। যেমন দেখেন ব্যান্ড 1 এর ক্ষেত্রে দেখেন দ্য টেস্ট টেকার হ্যাজ নো এবিলিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ফর এ ফিউ ওয়ার্ডস। ইউজারটা কোনোভাবেই ভাষাটা ইউজ করতে পারে না। সে খুব সম্ভবত ১টা ২টা ওয়ার্ড জানতে পারে। এর বেশি কিছু না। ওয়েল আরেকটা জিনিস হচ্ছে আপনি এখানে হাফ ইনক্রিমেন্টস পেতে পারবেন। তার মানে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর 7.5, 6.5, 5.5, 8.5 এই টাইপের হতে পারে। তো এখানে স্কোরটা কিভাবে ক্যালকুলেট করা হয়? ধরুন আপনি লিসেনিং এ পেলেন ব্যান্ড 9, রিডিং এ পেলেন ব্যান্ড 8, রাইটিং এ পেলেন ব্যান্ড 8, স্পিকিং এ পেলেন ব্যান্ড 7। তাহলে আপনার ওভারঅল স্কোরটা হবে টোটালটার এভারেজ। তার মানে হচ্ছে 32 ডিভাইডেড বাই 4 which is 8। তার মানে সেক্ষেত্রে আপনার গড় স্কোরটা হবে 8। আপনার ওভারঅল ব্যান্ড স্কোর হবে 8। এখন চলুন কথা বলা যাক কিভাবে IELTS এর ব্যান্ড স্কোর ক্যালকুলেট করা হয়। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে লিসেনিং এবং স্পিকিং টেস্টটা সম্পূর্ণ সিমিলার হয়ে থাকে। এইখানে দুটো টেস্টই কমপ্লিটলি সেম। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর লিসেনিং এবং স্পিকিং এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। দুটোই সেম টেস্ট হয়ে থাকে। এক্ষেত্রে 40 টা কোয়েশ্চেনস এর মধ্যে 39 to 40 টা কারেক্টলি অ্যান্সার করতে পারেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 9। আপনি যদি 37 to 38 টা কারেক্টলি অ্যান্সার করতে পারেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 8.5। আপনি যদি 35 to 36 টা কারেক্টলি অ্যান্সার করতে পারেন তাহলে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর হবে 8। এভাবে করে নিচে নামতে থাকবে। সিমিলারলি একাডেমিক রিডিং এর ক্ষেত্রে আপনি যদি 39 to 40 টা কারেক্টলি অ্যান্সার করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 9। আপনি যদি 37 to 38 টা কারেক্টলি অ্যান্সার করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 8.5। আপনি যদি 35 to 36 টা কারেক্টলি অ্যান্সার করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 8। এভাবে করে নিচে নামতে থাকবে। কিন্তু জেনারেল ট্রেনিং রিডিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এখানে আপনি যদি 40 টার মধ্যে 40 টাই কারেক্টলি অ্যান্সার করতে পারেন, শুধুমাত্র সেক্ষেত্রেই আপনার ব্যান্ড স্কোর হবে 9। যদি আপনি 39 টা কারেক্টলি অ্যান্সার করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 8.5। যদি আপনি 37 to 38 টা কারেক্টলি অ্যান্সার করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 8। আপনি যদি 36 টা কারেক্টলি অ্যান্সার করেন সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর হবে 7.5। এভাবে করে নিচে নামতে থাকবে। তো তার মানে হচ্ছে জেনারেল ট্রেনিং এর রিডিং এ ব্যান্ড স্কোর তোলাটা একাডেমিকের থেকে একটু ডিফিকাল্ট। যদিও একাডেমিকের প্যাসেজেস গুলা একটু অ্যাডভান্সড থাকে এবং জেনারেল ট্রেনিং এর প্যাসেজেস গুলা একটু মডারেট বা একটু লেস অ্যাডভান্সড থাকে।
যেমনটা আমি বলছিলাম, জেনারেল ট্রেনিং এর রিডিং এর শর্টার প্যাসেজেস থাকে এবং একাডেমিক এর ক্ষেত্রে একটু ব্রডার বা একটু লঙ্গার প্যাসেজেস থাকে। রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 1 এর জেনারেল ট্রেনিং এ আপনার একটা লেটার লিখতে হয় 150 ওয়ার্ডস এর বেশি। বাট টাস্ক 2 টা দুটার ক্ষেত্রেই সেম। যেখানে টাস্ক 2 টা জেনারেল ট্রেনিং এ একটু জেনারেলাইজড টপিক থাকে এবং একাডেমিক এর ক্ষেত্রে টাস্ক 2 টাতে একটু অ্যাডভান্স টপিকের এসে যেখানে জেনারেল ট্রেনিং একটা জেনারেলাইজড টপিক থাকে। ফর এক্সাম্পল, জেনারেল ট্রেনিং এ একটা এসে টপিক কি হতে পারে যে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। এখানে দেখেন টপিকটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। অনেকের ক্ষেত্রে বিগ স্যালারিটা জব স্যাটিসফ্যাকশনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এটার সাথে এগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন? ডু ইউ এগ্রি অর ডিসঅ্যাগ্রি? অন দি আদার হ্যান্ড, একাডেমিকের একটা এসে কোয়েশ্চেন দেখেন, ইন দ্য এজ অফ ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া, face to face interactions are becoming less common. Some people think that this is decreasing people's ability to communicate well in person. Do you agree or disagree? এখানে দেখেন টপিকটা একটু অ্যাডভান্সড, একটু ব্রড, যেখানে কিনা জেনারেল ট্রেনিং এর টপিকটা একটু স্ট্রেট ফরওয়ার্ড ছিল। রাইটিং এর ব্যান্ড স্কোরটা ক্যালকুলেট করা হয় চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করে। ফার্স্ট ওয়ান ইজ টাস্ক অ্যাচিভমেন্ট অর টাস্ক রেসপন্স, সেকেন্ড ওয়ান ইজ কোহেরেন্স অ্যান্ড কোহেশন, third one is lexical resources, which is another name for vocabulary. Third one is grammatical range and accuracy. Task achievement টা হচ্ছে presenting accurate information, আপনি ইনফরমেশনগুলো অ্যাকুরেটলি প্রেজেন্ট করতে পারছেন কিনা। প্রোভাইডিং এন ওভারভিউ, আপনি হোল ইনফরমেশনের একটা ওভারভিউ দিতে পারছেন কিনা, যেটা কিনা টাস্ক 1 এর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কি ফিচার্সগুলো হাইলাইট করতে পারছেন কিনা, আপনি ডাটাকে সাপোর্টিং ডিটেল দিয়ে প্রেজেন্ট করতে পারছেন কিনা। এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে পড়ে। সেকেন্ডলি টাস্ক রেসপন্স, যেটা কিনা টাস্ক 2 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে অ্যাড্রেসিং দ্য টাস্ক, আপনি কি সঠিকভাবে টাস্ককে অ্যাড্রেস করতে পারছেন কিনা। দেন আপনি রেলেভেন্ট টপিকে হচ্ছে এক্সাম্পলস দিতে পারছেন কিনা, যেটা কিনা আপনি কিনা প্রপারলি পরবর্তীতে সেগুলাকে সাপোর্ট করতে পারছেন কিনা এবং ডেভেলপ করতে পারছেন কিনা। আপনি একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট আপনি নিতে পারছেন কিনা, আপনার পজিশনটা আপনি ক্লিয়ারলি স্টেট করতে পারছেন কিনা। ধরেন একটা টপিক যদি থাকে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনি কি ফার্মলি সেটার সাথে এগ্রি অথবা ডিসএগ্রি করতে পারছেন কিনা। থার্ড হচ্ছে প্রোভাইডিং এ কনক্লুশন, আপনি একটা ফার্ম কনক্লুশন দিতে পারছেন কিনা। এগুলো হচ্ছে টাস্ক রেসপন্সের মধ্যে পড়ে, উইচ ইজ অ্যাপ্লিকেবল ফর টাস্ক 2। সো টাস্ক 1 আর টাস্ক 2 এর ক্ষেত্রে এই ফার্স্ট দুটো ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট, বাট বাকি তিনটা হচ্ছে সেম। সো সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। সো হোয়াট ইজ কোহেরেন্স অ্যান্ড কোহেশন? কোহেরেন্স অ্যান্ড কোহেশন মানে হচ্ছে আপনি ইনফরমেশনগুলোকে সঠিকভাবে অর্গানাইজ করতে পারছেন কিনা। তার মানে হচ্ছে আপনার রাইটিংটা কনটেক্সট বেসড কিনা, আপনি কনটেক্সচুয়াল অ্যাওয়ারনেস আছে কিনা, এটারও একটা টেস্ট হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আপনি আইডিয়াগুলোকে প্যারাগ্রাফিং করতে পারছেন কিনা, আপনি একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে এলাবোরেট করতে পারছেন কিনা একটা প্যাসেজের জন্য। তার মানে হচ্ছে সাপোজ আপনি ফার্স্টে ইন্ট্রোডাকশন লিখলেন, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 লিখলেন, B1, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 লিখলেন এবং শেষে ধরেন কনক্লুশন লিখলেন। আপনি বডি প্যারাগ্রাফ 1 এ একটা আইডিয়াকে ক্লিয়ারলি স্টেট করে সেটাকে রিলেভেন্ট এক্সাম্পলস দিয়ে বা সেটাকে সঠিকভাবে আপনি প্রেজেন্ট করতে পারছেন কিনা। সেকেন্ডলি, আপনি বডি প্যারাগ্রাফ 2 তে অন্য একটা আইডিয়াকে আপনি প্রপারলি এনালাইজ করতে পারছেন কিনা। প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে সেন্ট্রাল আইডিয়া থাকবে। একটা প্যারাগ্রাফে একটা বেশি যাতে সেন্ট্রাল আইডিয়া না থাকে এটা আপনাকে এনশিওর করতে হবে। এবং থার্ডলি, আপনি একটা রেঞ্জ অফ লিঙ্কিং ডিভাইসেস ইউজ করতে পারছেন কিনা। সো হোয়াট ইজ লিঙ্কিং ডিভাইসেস? সো হাউএভার, মোরওভার, অলদো, অন দি আদার হ্যান্ড, অন ওয়ান হ্যান্ড, এগুলো হচ্ছে লিঙ্কিং ডিভাইসেস। এগুলো আপনি প্রপারলি ইউজ করতে পারছেন কিনা, এইটাও হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশনের মধ্যে পড়ে। থার্ড হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, উইচ ইজ অ্যানাদার নেম অফ ভোকাবুলারি, যেটা কিনা আপনি রেঞ্জ অফ ওয়ার্ডস এন্ড প্যারাফ্রেজিং ইউজ করতে পারছেন কিনা, আপনি কলোকেশনস ইউজ করতে পারছেন কিনা। কলোকেশনসটা কি? কলোকেশনস মানে হচ্ছে আপনার একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কতটা সিমিলার, একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স কতটা সামঞ্জস্যপূর্ণ, এটা মেজার করা হয় লেক্সিক্যাল রিসোর্সের আন্ডারে। সো সেটা আপনি করতে পারছেন কিনা, আপনি স্পেলিং এরর করছেন কিনা, বা আপনি সঠিকভাবে ওয়ার্ডসগুলো স্পেল করতে পারছেন কিনা, এবং আপনি এরর্সকে অ্যাভয়েড করতে পারছেন কিনা, এগুলো দেখা হয় লেক্সিক্যাল রিসোর্সেতে। এবং লাস্ট হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আপনি রেঞ্জ অফ গ্রামার্স এন্ড সেন্টেন্স স্ট্রাকচার্স ইউজ করতে পারছেন কিনা, আপনি টেন্সের সঠিক ইউজ করতে পারছেন কিনা, আপনি পাংচুয়েশন মার্কস ঠিকভাবে ইউজ করতে পারছেন কিনা, এবং লাস্টলি আপনি এরর্সকে অ্যাভয়েড করতে পারছেন কিনা। স্পিকিং এর ক্ষেত্রে ব্যান্ড স্কোর ক্যালকুলেট করা হয় চারটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। ফার্স্ট ওয়ান ইজ ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, তার মানে আপনি ফ্লুয়েন্টলি এন্ড কোহেরেন্টলি একটা আইডিয়া প্রেজেন্ট করতে পারছেন কিনা। সেকেন্ড ওয়ান ইজ লেক্সিক্যাল রিসোর্সেস, উইচ ইজ অ্যানাদার নেম ফর ভোকাবুলারি, আপনি কি প্রপার রেঞ্জ অফ ওয়ার্ডস ইউজ করতে পারছেন কিনা, আপনি কি একটা ওয়ার্ড বারবার রিপিট করছেন নাকি আপনি ডিফারেন্ট সিনোনিমস ইউজ করছেন সেই ওয়ার্ডটার, এইটাও দেখা হবে এই লেক্সিক্যাল রিসোর্সেস এর মধ্যে।
দেন থার্ডলি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসি। আপনি কি হচ্ছে প্রপারলি গ্রামার ইউজ করতে পারছেন কিনা, নাকি আপনি গ্রামাটিক্যাল এরর্স করছেন, সেটাও এখানে দেখা হবে। অ্যান্ড লাস্টলি প্রনাউন্সিয়েশন। আপনার প্রনাউন্সিয়েশনটা অ্যাকুরেট কিনা এটার উপরও আপনার ব্যান্ড স্কোরটা ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, আপনি যদি ফ্লুয়েন্স অ্যান্ড কোহেরেন্সে পান ব্যান্ড 9, আপনি যদি লেক্সিক্যাল রিসোর্সে পান ব্যান্ড 8, আপনি যদি গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে পান ব্যান্ড 8, এবং আপনি যদি প্রনাউন্সিয়েশনে পান ব্যান্ড 8, তাহলে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর হবে 8.5। কিন্তু এসব ক্ষেত্রে কিন্তু আপনি হাফ ব্যান্ড স্কোর পেতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সে 8.5, লেক্সিক্যাল রিসোর্সে 8.5, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে 6.5 এই টাইপের স্কোর আপনি পেতে পারবেন না। হ্যাঁ, তবে এটা ঠিক আপনার ওভারঅল ব্যান্ড স্কোরটা 8.5, 6.5 এই টাইপের হতে পারবে। কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল যে স্কোরগুলা, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্সেস, এগুলা সবসময়ই ফুল থাকবে। এগুলো কখনো হাফ ব্যান্ড স্কোর হতে পারবে না। এখন কথা বলা যাক IELTS এর ফিটা নিয়ে। ওয়েল, ফর বোথ জেনারেল ট্রেনিং অ্যান্ড একাডেমিক দ্য ফি ইজ 28,450 টাকা। তার মানে হচ্ছে 28,450 টাকা। এটা আমি রিসেন্টলি IDP অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে দেখেছি। আপনি যদি ডিস্ট্যান্ট ফিউচারে ভিডিওটা দেখে থাকেন তাহলে টেস্টের ফিটা ভ্যারি করতে পারে। অ্যান্ড UKVA টেস্ট যদি আপনি দেন তাহলে আপনার ফিটা পড়বে 31,970 টাকা। এখন কথা বলা যাক যে কিভাবে টেস্টটা কন্ডাক্ট করা হয়। প্রত্যেক মাসে একাডেমিক টেস্টটা 4 বার করে কন্ডাক্ট করা হয় এবং জেনারেল ট্রেনিংটা মাসে 2 বার করে কন্ডাক্ট করা হয়। তার মানে হচ্ছে আপনি বছরের 48 টাইমস হচ্ছে একাডেমিক টেস্টটা দিতে পারবেন এবং জেনারেল ট্রেনিংটা 24 টাইমস দিতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কয়বার টেস্টটা দিতে পারবো? এটার আনসার হচ্ছে আপনি যতবার ইচ্ছা ততবারই IELTS টেস্টটা দিতে পারবেন। কিন্তু এটা কি করা উচিত? এটা কি আমরা সাজেস্ট করি? অবভিয়াসলি নো। আমরা সাজেস্ট করি আপনি যদি একবার IELTS দেন এবং আপনার কাঙ্ক্ষিত স্কোরটা না পেয়ে থাকেন, তাহলে আপনি দেখেন যে আপনি কোন, কোন মডিউলে ভুল করছেন, কোথায়, কোথায় আপনার হচ্ছে ঘাটতি আছে, সেগুলো আগে আপনি ওভারকাম করেন। তারপরে আপনি আবার IELTS টেস্টটা দেন। আপনি যদি রিপিটেডলি সেই এরর্স গুলাকে এনকাউন্টার না করে IELTS টেস্ট দিতে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোরটা ইমপ্রুভ হবে না। এবং আমরা সাজেস্ট করি যে আপনি অন্তত 1 মাস আগে IELTS টেস্টটা বুক করেন। কারণ আমরা ততক্ষণ পর্যন্ত না আমরা আমাদের প্রিপারেশনটা শুরু করি যতক্ষণ পর্যন্ত আমরা টেস্টটা বুক করি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনার জন্য কোনটা দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট। কম্পিউটার ডেলিভার্ড টেস্টের ক্ষেত্রে লিসেনিং, রিডিং এবং রাইটিং আপনার একবারে বসে কম্পিউটারে লিখতে হবে এবং স্পিকিংটা সেপারেটলি হবে। এটা কিনা জুম ভিডিও কল অথবা ইন পারসন হতে পারে। পেপার বেসডের ক্ষেত্রে লিসেনিং, রিডিং এবং রাইটিংটা আপনার পেপারে লিখতে হবে, কিন্তু স্পিকিং টেস্টটা সম্পূর্ণ সেম। আপনি পেপার বেসডেই দেন অথবা কম্পিউটার ডেলিভারি দেন না কেন, স্পিকিং টেস্টটা আপনার দুই ক্ষেত্রেই সেম থাকবে। এটা ভিডিও কলেই হতে পারে, এটা ভিডিও কলে হতে পারে অথবা ইন পারসনও হতে পারে। আপনি যদি পেপার বেসড এক্সামটা দিয়ে থাকেন তাহলে আপনি 13 ডেজ পর আপনার অফিসিয়াল TRFটা বা টেস্ট রিপোর্ট ফর্মটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি কম্পিউটার ডেলিভার্ড টেস্টটা দেন তাহলে 4 থেকে 5 দিনের মধ্যে আপনি আপনার TRFটা বা টেস্ট রিপোর্ট ফর্মটা পেয়ে যাবেন। কিন্তু তার আগেই আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে আপনার স্কোরটা জেনে যেতে পারবেন। এখন কথা বলা যাক, কোনো কারণে যদি আপনি আপনার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর না পান এবং আপনি আপনার ব্যান্ড স্কোরে সন্তুষ্ট না হন, তাহলে কি আপনি রি-এক্সামিন করতে পারবেন কিনা? দ্য অ্যান্সার ইজ ইয়েস, আপনি অবশ্যই রি-এক্সামিন করতে পারবেন। এটাকে বলা হয় EOR বা এনকোয়ারি অন রেজাল্ট। এটার মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটা মডিউলের স্কোরগুলাকে আবার রিচেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অ্যান্সার্সগুলা আরো হায়ার অথরিটি দ্বারা রিচেক করা হবে। আপনি যদি টেস্টটা ব্রিটিশ কাউন্সিল বা IDP থেকে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার টেস্টটা সেই করসপন্ডেন্ট কান্ট্রিতে পাঠানো হবে যেখানে তাদের হেড অফিসটা বেস করা, এবং সেইখানকার এক্সামিনাররা আপনার পেপারটা আবার রিচেক করবেন। সেক্ষেত্রে আপনার ফি দিতে হবে 10,000 টাকা। আপনার যদি ব্যান্ড স্কোরটা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। কিন্তু যদি আপনার স্কোরটা চেঞ্জ না হয় তাহলে আপনার টাকাটা রিফান্ড করা হবে না। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি একটা মডিউল রিচেক করান অথবা আপনি 4 টা মডিউলই রিচেক করান না কেন, আপনার অ্যামাউন্টটা কিন্তু 10,000 টাকাই। সুতরাং আমরা সাজেস্ট করব যে আপনি যদি EOR টা করেন তাহলে যেন 4 টা মডিউলের জন্যই করেন। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।